দর্শক স্বাগত TVN24 নিউজ নেটওয়ার্কের বিশেষ এই আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনভর ভোটের ফলাফল বিশ্লেষণ, ভোট গ্রহণ থেকে শুরু করে নানা বিষয় আমরা আপনাদের আপডেটগুলো জানিয়ে যাচ্ছি। এখনকার এই বিশেষ আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ, যুক্ত হচ্ছেন বাংলাদেশ ল সোসাইটি US এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক স্কুল অফ লিডারশিপের চেয়ার নয়ন বাঙালি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমরা এর মধ্যেই অনেকটা ভোটের ফলাফল জানতে শুরু করেছি। অনেকটা নিরঙ্কুশ বিজয়ের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটি ভোটের আগে নানা বিশ্লেষণে অনেকেই আভাস দিয়েছিলেন একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কিন্তু ভোটের ফলাফল সেই কথা বলছে না। ভোটের ফলাফল বলছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, অনেকগুলো আসনেই হয়েছে। খুব কম ভোটের ব্যবধানে বিএনপির অনেক প্রার্থী জিতে এসেছেন, হাই প্রোফাইল থেকে শুরু করে সব ধরনের প্রার্থীর কথাই আমরা বলছি। কিন্তু চূড়ান্ত বিবেচনায় আসন সংখ্যার দিক থেকে জামাত অনেক পিছিয়ে আছে। আমরা একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার বিশ্লেষণটা শুনি শুরুতে। এই নির্বাচনটা এবং এর আগের 12টি জাতীয় সংসদ নির্বাচন দেখার সুযোগ আপনার হয়েছে, আমরা একটু শুনবো যে এই নির্বাচনটার বৈশিষ্ট্য আলাদা কোনো কিছু আপনি দেখছেন কিনা, কিংবা একটা যে উৎসব মুখর পরিবেশ, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অনেকগুলো বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে, আপনার কাছে একটু শুনি। হ্যাঁ, বাংলাদেশের সবগুলো নির্বাচন দেখার বা শোনার, সে সম্পর্কে আমি বিদেশে ছিলাম তো অনেক নির্বাচনের সময়, কিন্তু সেগুলো ফলো করার অভিজ্ঞতা আমার আছে। যাই হোক, তো এই নির্বাচনে স্বতঃস্ফূর্ততা ছিল, এটা ডেফিনেটলি, এই সম্পর্কে সন্দেহ নেই। যে সরকার আয়োজন করেছেন সেই সরকার সম্পর্কে নানা ধরনের প্রশ্ন আছে, কিন্তু তারপরও এই নির্বাচন লোকে অনেকে অংশগ্রহণ করছে। গত কয়েকটি নির্বাচন সম্পর্কে অনেক অভিযোগ আছে, সেই নির্বাচন অনেকে অংশগ্রহণ করতে পারেনি, পাতানো খেলার নির্বাচন হয়েছে, এই সমস্ত অভিযোগ আছে। যাই হোক, তো হ্যাঁ, নির্বাচন স্বতঃস্ফূর্ত হয়েছে কিছুটা জনগণের ভিতরে, আবার কিছুটা রাজনৈতিক দলগুলো যেগুলো এর আগের ভোটগুলোতে অংশগ্রহণ করেননি বা করার সুযোগ পাননি, তারা বেশ ভালোভাবে নিজেদেরকে সংগঠিত করার, প্রচার করার সুবিধা পেয়েছেন। এইটার আরেকটা এবারকার বৈশিষ্ট্য হচ্ছে এই নির্বাচনে, সেটা হলো বাংলাদেশের 71 সালে স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী এবং এই ধরনের অন্যান্য যারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা মানে দিব্যি খুব খোলামেলা ভাবে এতে অংশগ্রহণ করেছে, এবং তারা অংশগ্রহণ করার জন্য 71-এর ভূমিকার জন্য কোনো দুঃখ প্রকাশ করতে হয়নি, ক্ষমা প্রার্থনা করতে হয়নি, বরং 71-কে অস্বীকার করে, 71-এর সমস্ত চিহ্নকে, সমস্ত অস্তিত্বকে অস্বীকার করে, 71-কে অবমাননা করে তারা অংশগ্রহণ করেছে। এবং সর্বশেষ যে প্রজেকশন আমি দেখছি, অঘোষিত মানে আনঅফিসিয়াল রেজাল্ট, যেটা তাৎক্ষণিক গণনার ভিত্তিতে বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন প্রজেকশন আছে, এক এক চ্যানেলে এক এক রকম। আমি একটা চ্যানেলে 189 বা 190 দেখেছি বিএনপির পক্ষে, এইটা হাইয়েস্ট সম্ভবত আমি দেখেছি, এর কম বেশি একটু হতে পারে কারো হিসাবে। আর একটা হচ্ছে জামাতের প্রায় 70-এর কাছাকাছি পৌঁছে গেছে ইতিমধ্যে। এইটা একটা দুঃখজনক ব্যাপার। পরবর্তী বিশ্লেষণ অন্যান্য কথা বলবো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা সংগঠন, অন্যান্য তার বিরুদ্ধে নারী ইত্যাদি অন্যান্য সব ইস্যু নিশ্চয় আলোচনা হবে, তারা এতগুলো ভোট পেয়েছে এবং ভবিষ্যতে তারা বাংলাদেশে এবারে এবং ভবিষ্যতে তাদের মানে ইনফ্লুয়েন্স আরো বাড়াবে এবং বাংলাদেশে তাদের প্রতিপত্তি আরো বাড়াবে। এটা একটা আতঙ্কের বিষয়। মানে সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, আপনার কাছে আপনি দুটো শব্দ বলেছেন, দুঃখের বিষয়, আতঙ্কের বিষয়। যদি নির্বাচন ফেয়ার হয়ে থাকে, যদি নির্বাচনে জনমতের সঠিক প্রতিফলন ঘটে থাকে এবং জনগণ মনে করে যে 70টি আসনে কিংবা তার চেয়ে অল্প একটু বেশি আসনে জামাত জয়ী হতে পারে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি দুঃখের এবং আতঙ্কের সেখানে বলছেন কেন? তারা তো জনগণের ভোট নিয়ে আসছে। জনগণ যদি তাদেরকে এবার নির্বাচিত করে ফেলতো, তাহলে আপনি কি বলতেন? আমি এটা বলছি না যে আমি জনগণ, একটা কথা, যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলে, মানে তিনি যখন হেরে যান, তারপর তিনি হারাটাকে স্বীকার করে নিয়েও
জনগণ ভুল বলছিল। আমি জনগণের ভুল বা রাইট বা রং সেটা নিয়ে বলছি না। আমি বলছি আমার কাছে বাংলাদেশের কনটেক্সটে, ইতিহাসের কনটেক্সটে এটাকে আতঙ্কজনক ভবিষ্যতের জন্য এইটা বলছি, ধরা যাক। কিন্তু এটা আমি জনগণের রায় নিয়ে আমি প্রশ্ন করছি না। জনগণ মানে ধরা যাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে লোক রায় দিয়েছেন, ডেমোক্রেটরা অনেকে মনে করছেন তাকে দেওয়ার কারণে তিনি কনস্টিটিউশন নিয়ে এবং গণতন্ত্র নিয়ে রীতিমতো হইচই ফেলছেন, তিনি মানে স্বৈর শাসকের ভূমিকা পালন করছেন কোনো কোনো ক্ষেত্রে। এই ধরনের সমালোচনা তার ব্যাপারে আছে। এর মানে তারা জনগণ ভুল করেছে তারা বলেওছেন অনেকে, আমি সেটাতেও জানি। আমি জাস্ট বলছি আমার দুঃখ এবং আতঙ্কের কথা। ওকে, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো আপনি 12টি নির্বাচনই দূর থেকে হোক কাছ থেকে হোক দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন এবং কাছ থেকে অভিজ্ঞতার সঙ্গে যাদের কথা শুনতে চাই সোজা কথা, তাদের মধ্যেই আপনি একজন। আপনার কাছে একটু জানি যে 2014, 2018, 2024 তিনটি নির্বাচন সবশেষ, সেই তিনটির তুলনায় কত গুণ ভালো হয়েছে এবার নির্বাচনটা, নাকি সেগুলোর মতোই হয়েছে, ভালো হয়নি? গুণটা আমি বলবো না, গুণ সেটা কত গুণ কত পার্সেন্ট সেটা না, ডেফিনেটলি গত দিনটা নির্বাচন প্রশ্ন সাপেক্ষ। বিশেষ করে 2014 সালটা একটু ভিন্ন ব্যাপার। সেটা হচ্ছে যে ওরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিল আওয়ামী লীগ, তখন বিএনপি তাতে পার্টিসিপেট করেনি। বিএনপি কে পার্টিসিপেট করার জন্য আওয়ামী লীগের লিডার তৎকালীন প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন। তারা বলছে যে না, তত্ত্বাবধায়ক ছাড়া আমরা যাব না। তো ফলে সেইটা একটা কন্টেক্ট। কিন্তু 18 সালের এবং 24 সালের এই দুই নির্বাচন সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলার ভিত্তি আছে বলে আমি নিজেকে অন্তত মনে করি। ওকে, আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে শুনি। এবারে নির্বাচনটি হয়ে গেল, বিএনপি এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? কেন আমরা বলছিলাম কিংবা আপনারা বলছিলেন, গণমাধ্যমগুলো বলছিল, জরিপগুলো বলছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই কেন জনগণের রায়ে সেটি আসলো না? কেন বিএনপি এতটা এগিয়ে গেল? ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে আমরা এই মুহূর্তে খুবই আমরা সেলিব্রিটি একটা মুডের মধ্যে আছি। উই আর ভেরি এক্সাইটেড। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে খুব এক্সাইটেড। বাংলাদেশের জনগণ বহু প্রতীক্ষিত একটি ভোটে তারা অংশগ্রহণ করতে পেরেছে। একটা নতুন দিনের সূচনা হয়েছে, নতুন বাংলাদেশের একটা সূচনা হয়েছে, নতুন সাংবিধানিক এবং সংস্কারের একটা যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে গিয়েছে এবং এই ভোট আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ আমরা কিভাবে বিনির্মাণ করবো সেই জন্য এই ভোটের অংশগ্রহণ ছিল অপরিহার্য। হাওয়েভার, এখন আমি আপনাকে বলি যে কেন বিএনপি এইখানে প্রায় ল্যান্ডস্লাইড একটা ভিক্টরির দিকে অগ্রসর হচ্ছে। সোফার মাহমুদুল্লাহ ভাইয়ের তথ্য থেকে আমরা জানলাম যে 185টির মতো আসন পেয়েছে। তবে হ্যাঁ, যদিও এটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, আমি মনে করি যে 200 আসনটা পাওয়াটা আবার একটা ভয়ের ব্যাপারও আছে। যদি আরো কিছু আরো 35-40টা আসন ডিক্লেয়ার করার জায়গা তৈরি আছে এবং যদি 200 পেয়ে যায়, 2/3 মেজরিটি পেলে কিন্তু মানে ওই যে একটা কথা আছে না, পাওয়ার টেন্ডস টু করাপ্ট এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, সেই জায়গায় আবার যেন না চলে যায়। একটা যদি ব্যালেন্স একটা যদি সংসদ হয়, যেখানে শক্তিশালী যদি বিরোধী দল থাকে, সেটাই বরং বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য বেশি গণতান্ত্রিক, বেশি ভালো এবং বেশি সাইন্টিফিক। যদি এটা না হয় তাহলে কিন্তু আবার এটা অন্য একটা নেগেটিভ বা ইফেক্টও থাকতে পারে ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য। এবার বিএনপি ভালো করার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি মনে করি সবচেয়ে, আপনারা দেখেছেন যে খালেদা জিয়া যেভাবে নির্যাতিত হয়েছে, তাকে যেভাবে করে এক কাপড়ে ঘর ছাড়া করা হয়েছে, বালুর ট্রাক দিয়ে তার যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, তার সামনে তার সন্তান মারা গেছে, চিকিৎসাহীন ভাবে তাকে বহুদিন রাখা হয়েছে এবং তার উপর একটা বাংলাদেশের জনগণ একটা হিউজ সিম্প্যাথি এখানে কাজ করেছে এবং খালেদা জিয়া একটা আপসীন নেত্রী, তার একটা সিম্বলিক জায়গা আছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। পজিটিভ দিক অনেক আছে তার, এবং দীর্ঘদিন তারেক রহমান দেশে ফিরতে পারেনি, তাকে মামলা দিয়ে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। বিএনপি দীর্ঘদিন ক্ষমতা থেকে ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপি বাংলার জনগণ বুঝতে পেরেছিল যে বাংলাদেশে অন্যায় হচ্ছে, একটা ফ্যাসিবাদ ছিল, যে ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে তাদের যা খুশি তাই করতো, সংসদে যা খুশি তাই পাশ করতো এবং যেভাবে খুশি সেভাবে দেশ চালাতো। সেটা থেকে বাংলাদেশের মানুষ অনেকটা ত্যাক্ত, বিরক্ত ছিল। বাংলাদেশের মানুষ চাইতো যে তারা কিভাবে করে নতুন একটি দলকে ক্ষমতায় নিয়ে আসবে। তাছাড়া যে 2014 সালে ইলেকশনের তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করে দেওয়া হলো, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দি এন্ড অফ দি ফ্যাসিজম। সেখান থেকে আর শুরু হয়। এরপর থেকে মানুষের সেন্টিমেন্ট আস্তে আস্তে কিন্তু আওয়ামী বিরোধী হয়ে যায় এবং একটা সময় 2018 ইলেকশনের মধ্যে দিয়ে যেখানে 20% মানুষের সেই ইলেকশনে পার্টিসিপেট করেনি, সেটা ছিল একটা বড় টার্নিং পয়েন্ট। এর মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়
যে বাংলার মানুষ আসলে আওয়ামী লীগের যে মানে বিশেষ করে শেখ হাসিনার তার যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা এটার সাথে বাংলাদেশের মানুষ একদমই একমত না। এবং এরপরে যা হবার ঘটে মানুষের সেন্টিমেন্ট, তো বাঙালি আমরা, আমাদের সেন্টিমেন্ট গিয়ে চলে বিএনপির প্রতি, কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিকভাবে গণতন্ত্রের বেশি পক্ষে দল। বাংলাদেশে আপনার জিয়াউর রহমান তিনি গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র চালুর পিছনে তার একটা বড় অবদান রয়েছে, এবং বাংলাদেশের মাটি মানুষের সাথে তিনি মিশে থাকতেন। যদিও তিনি ক্ষমতায় যেভাবে আসুন না কেন, তার বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র সৃষ্টির পিছনে তার যে অবদান, সেগুলো মানুষ সম্পূর্ণভাবে মাথায় রেখে, ইতিহাসকে মাথায় রেখে এবং খালেদা জিয়া এবং তার পরিবারকে মাথায় রেখে বাংলাদেশের মানুষ একটা বড় সেন্টিমেন্ট বিএনপির জন্য কাজ করেছে, এবং এই সেন্টিমেন্টের কারণেই হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপির দরজায় এসে উপস্থিত হয়েছে এবং বিএনপি এটা সেলিব্রেট করছে। অনেকগুলো কারণ বলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ। আমরা একটু নয়ন বাঙালির কাছে যাব। স্কুল অফ লিডারশিপের চেয়ার, বিএনপি ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আপনারা কাজ করছেন। যে বিষয়টি নয়ন বাঙালি আপনার কাছে জানতে চাই, একেবারে ভোটের সবশেষ ফলাফলটি দেখিয়ে আপনার কাছে প্রশ্নটি রাখছি, সেটা হলো এখন পর্যন্ত 260টি আসনের ভোটের ফলাফল আমাদের হাতে এসেছে বেসরকারিভাবে নিঃসন্দেহে। সেখানে বিএনপি 183টি আসন পেয়েছেন, জামায়াত পেয়েছেন 60টি আসন, এনসিপি 2টি, বাংলাদেশ ইসলামী আন্দোলন 1টি, জাতীয় পার্টি 0 এবং স্বতন্ত্র অন্যান্য তারা 14 জন নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে। নন বাঙালি, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, বিএনপি বলছিল যে তারা একেবারেই জোর দিয়ে বলার সুযোগ ছিল না নেতাদের কাছ থেকে যে তারা এতগুলো বেশি আসন পাবেন, অনেকটা সংশয় আমরা দেখেছি। অন্যদিকে জামাতের ক্ষেত্রে তারা তো মোটামুটি সরকারই গঠন করে ফেলছিলেন। জামাত নেতাদের অনেকের বক্তব্য শুনে মনে হচ্ছিল তারাই সরকার আসছেন এবং তারা কাকে মন্ত্রী দেবেন, কাকে কোন জোটে নেবেন সেসব বিষয় নিয়েও তারা অনেকটা প্রকাশ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছিলেন। সে জায়গায় জামাতের এখন পর্যন্ত 60টি আসন তারা পেয়েছেন, বাকি 40টির ফলাফল ঘোষণা বাকি আছে। তার মধ্যে এখন পর্যন্ত যেটুকু শোনা যাচ্ছে 3টি আসনের ফলাফল স্থগিত হতে পারে, চট্টগ্রাম 2, চট্টগ্রাম 4 এবং শেরপুর 2। যাই হোক, জামাত 60টি আসন পেল। জামাতের হিসেবের তুলনায় জামাত খারাপ করেছে, আবার আগের নির্বাচনগুলোর হিসেবের তুলনায় জামাত ভালো করেছে। কিন্তু এবারে যদি জামাতের হিসেবে আমরা বলি, জামাত বলছে তারা প্রত্যাশিত আসন পায়নি। কেন পায়নি? কেন জনগণ তাদেরকে সেই অনেক বেশি আসন দিয়ে ক্ষমতা নিয়ে গেল না? আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে টিবিএন এর সকল দর্শককে ধন্যবাদ জানাই, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। আপনার প্রশ্নটি ছিল যে জামাত কেন এত বেশি আসন পায়নি। আমি তো জামাতকেই কংগ্রেচুলেট করতে চাই যে জামাত সবচেয়ে বেশি বিজয়ী এখানে, কারণ জামাত যার বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জামাতের যে অবস্থান তারা নিশ্চিত করার যে সুযোগটা পেয়েছে এবার, এবং জামাত যে অপরচুনিটিটা কাজে লাগিয়েছে, এবং তার আগে যে আপনি বললেন না যে জামাত যেখানে ক্ষমতায় চলে আসছে, এগুলো তো ধরেন আমাদের একটা মিডিয়া ট্যাম্পার করা একটা আলোচনা, এবং জামাতের এটা একটা কৌশল ছিল। জামাত তার কৌশলী পন্থায় গিয়ে জামাত তার জায়গাটা হাসিল করতে পেরেছে, এবং এইখানে সবচেয়ে সুবিধাজনক জায়গায় জামাতই আছে। কেননা আমি যদি আমাদের শ্রদ্ধেয় মাহমুদুল্লাহ সাহেবের কথায় যদি আসি, যে এবার হচ্ছে একটু ব্যতিক্রম না, ঠিক জামাত তো আগে থেকে রাজনীতি করছে, তারা যুদ্ধ অপরাধী থাকা সত্ত্বেও রাজনীতি করে আসছে। আওয়ামী লীগের সময় থেকে, আওয়ামী লীগের যখন সেই আওয়ামী লীগের সাথে একসাথে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারপরে এসেছে বিএনপির সাথে, তারপরে তারা কয়েক দফা নির্বাচন করেছে। নির্বাচনের পর্যায়ক্রমে আপনি যদি দেখেন, এই সর্বশেষ 2026 যদি 91 থেকে আপনি হিসেব করে দেখেন, 26-এ এসে তারা প্রায় ধরেন 70টি সিটে তারা পাবে ধরে নিলাম, এবং শুধু তাই না, ভোটের ক্ষেত্রেও তারা প্রায় 25% ভোট পেয়ে যেতে পারে, 24 থেকে 25% ভোট যদি তাদের চলে আসে। তার মানে আপনি দেখেন জামাতের ট্রেন্ডটা। পক্ষান্তরে বিএনপির অবস্থান, তো বিএনপির যদি 91 সালের নির্বাচনের ফিরিস্তি যদি দেখেন, যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে ঠিক 40% ভোট আওয়ামী লীগও পেয়েছে, বিএনপিও পেয়েছে 40% ভোট 91-তে, কিন্তু বিএনপির আসন সংখ্যা ছিল প্রায় 190টি মনে হয়, আর আওয়ামী লীগের ছিল 60 কি 68টি, মানে ভূমিধস বিজয় ছিল তখন। তার মানে বিএনপির অবস্থানটা তো সেই 91 সালের পরবর্তীতে যে অবস্থান চলে আসছে বিএনপি, সেখানে বিএনপি তার জায়গায় কিন্তু বিএনপি এখন স্থির আছে। এখন বলতে পারেন যে বিএনপির অবস্থানটা, রশিদ ভাই বলছিল যে বিএনপির যে অবস্থানটা নির্ধারণ হয়েছে, যে কারণগুলো, সেই কারণগুলোর সাথে আমি একমত। পাশাপাশি অ্যাড করতে যাই যে 17 বছরের যে নিপীড়ন,
এবং এই নির্যাতন যে স্পেসটা করে দিয়েছে। কারণ মানে একটা ধরেন যে সবচেয়ে মজলুম একটি দল বাংলাদেশের, এবং যেহেতু অতীতে এই কোন নির্বাচনই হয়নি 17 বছর, এটাকে নির্বাচন বলার কোনো সুযোগই নাই। এই নির্বাচনহীন একটা সংস্কৃতি ছিল, বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, অনেকেই ভোট দিতে পারে নাই তাদের তাদের দীর্ঘদিন দেখা যাচ্ছে যে অনেক তরুণরা কখনোই ভোট দিতে পারে নাই। ফলে এই সব কিছু মিলিয়ে এবং সর্বোপরি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের অভিষেক হয়েছে অনেক আগে, কিন্তু তারেক রহমানের রাজনীতিবিদ হিসেবে তারেক রহমানের বাংলাদেশের যে প্রত্যাবর্তনটা ছিল, সেই প্রত্যাবর্তনটা ছিল খুবই সিগনিফিক্যান্ট। কারণ বাংলাদেশের ইতিহাসে কিন্তু অন্য কোন নেতার প্রত্যাবর্তন এতটা জাঁকজমকপূর্ণ, হ্যাঁ আমরা অনেকেই হয়তো বলতে পারে যে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কিংবা আরো যারা যারা স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, কিন্তু আপনি যদি এখন দেখেন মুভমেন্টটা, যে 17-20 বছর নির্বাসিত জীবন যাপন করার পরে একজন মানুষকে একটা নির্বাসিত জীবন, শুধু তাই না, যার বক্তব্য কোন মিডিয়াতে প্রচার করার কোন আদেশ ছিল, নিষিদ্ধ ছিল, এবং সকল বৈরী পরিস্থিতিতে একটি দল যার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে দলের একটি মানুষ, একটি কর্মী, মানে একজন নেতা, মানে একদম লোকাল লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল লেভেল পর্যন্ত সে দল থেকে বিচ্যুত হয়নি, দলের বাইরে কোথাও যায়নি। তার মানে তিনি এতটা মনিটর করার কিংবা এত দলকে রাজনৈতিকভাবে তৈরি করার জন্য যে অবস্থানটি করেছে, হ্যাঁ তার বিরুদ্ধে তো অনেক নেগেটিভ ব্র্যান্ডিং ছিল, প্রচন্ড ভাবে শক্ত, এবং যে নেগেটিভ ব্র্যান্ডিং গুলা বাংলাদেশের, আমি মনে করি বুদ্ধিজীবী থেকে শুরু করে বাংলাদেশের অপরাপর সকল রাজনৈতিক দলগুলো যেভাবে তাকে অপপ্রচারের মাধ্যমে তার একটি ট্যাগ লাগানো হয়েছিল, যে অবস্থানটা তাকে নিয়ে আসছিল, সেই অবস্থারও কিন্তু একটা বড় ধরনের একটা ইউটার্ন নিয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এবং এই ইউটার্ন করার জন্য তার যে সক্ষমতা সে প্রমাণ করেছে। আমরা অতীতেও বলেছি যে উনি 96 সালের ইলেকশনের মাস্টার মাইন্ড, অনেক 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 বলতো যে ইলেকশনের 2001 সালে যে নির্বাচনটা হলো, 2001 সালে তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে উনি নিজে এমপি হতে মানে চাইলেও পারতেন কিন্তু হন নাই, উনি মন্ত্রী হলে চাইলে পারতেন, হন নাই, কিংবা সজীব ওয়াজেদ জয়ের মতন চাইলে উপদেষ্টা হতে পারতেন, হন নাই, কিন্তু উনি পুরো একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করেছেন, যদিও সেটা ভিন্নভাবে একটা ভবনকে ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমি মনে করি জনগণ এটি বুঝতে পেরেছে, এবং জনগণের পাশাপাশি দলের নেতাকর্মী নির্ভর একটি বড় রাজনৈতিক দল, যারা একটি রাজনৈতিক দলকে একটি জায়গায় নিয়ে যাবে। বাংলাদেশের এই এত সংখ্যক, ব্যাপক সংখ্যক ভোটারদেরকে একটা জায়গায় কনসেন্ট্রেট করে নিয়ে আসা, পাশাপাশি একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের নিজস্ব অপরাধের কারণে যারা দেশ ছেড়ে সবাই পালিয়ে গেছে, অনেকটা একদম মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুলের শিক্ষক থেকে শুরু করে যারা যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা শঙ্কাই ছিল যে একটি রাজনৈতিক দল, এত বড় বৃহৎ একটি রাজনৈতিক দল যেখানে অনুপস্থিত, সেখানে না জানি কি হয়, না জানি 30% মানুষ, 40% মানুষ ভোট কেন্দ্রে আসে কিনা। সেখানে এখন হয়তো আমরা পরিপূর্ণভাবে জানতে পারবো, যেটা আমি 2টা পর্যন্ত জানলাম যে 42% ভোটার এসেছে, তারপরে আবার 4টা 4:30টার দিকে জানা গেল 59%। আমার মনে হচ্ছে 60 থেকে 65%-এর মধ্যে ভোটাররা উপস্থিত ছিল, তখন একটা ব্যাপক সংখ্যক ভোটাররা উপস্থিত ছিল। ওকে, নর্মালি দুটো প্রশ্ন আপনার কাছে করতে চাই এই কারণে যে আপনি পূর্ববর্তী নির্বাচনের ফলাফলগুলোর কথা বলছিলেন, সেই পূর্ববর্তী নির্বাচনের ফলাফলগুলো যদি আমরা একটু দেখি, আমরা 1996 সাল আওয়ামী লীগ 146, বিএনপি 116, কিন্তু আমাদের আলোচনার বিষয় 2001 সাল, তাই এটি একটু মনে রাখবেন দয়া করে, যে বিএনপি 193টি আসন পেয়ে ক্ষমতায় গিয়েছিল, কিন্তু সেই সময়টাতে বিএনপির সাথে জামাত একসঙ্গে নির্বাচন করেছে, বিএনপি জামাত জোটই মূলত এই 193টি পেয়েছে। এরপর যদি আমরা 2008 সালে নির্বাচন দেখি, সেখানে 230টি আসন পেয়েছে আওয়ামী লীগ তার ইতিহাসে, অর্থাৎ সব দলের অংশগ্রহণের যে নির্বাচনগুলো হয়েছে তাতে সর্বোচ্চ আসন পেয়েছিল 230। আমি আগের জায়গায় ফিরে গিয়ে আপনাকে প্রশ্নটি করতে চাই, বিএনপি জামাত সহ জোট করে 193টি আসন পেয়েছিল, এবার বিএনপি এককভাবে সর্বোচ্চ আসন পাচ্ছে তার রাজনৈতিক ইতিহাসে। অন্যদিকে আমরা দেখি সর্বোচ্চ আসন পাওয়ার ফলাফলটা কি হয়ে থাকে, যেটি 2008 সালে দেখা গেছে 230টি আসন পাওয়ার পরে এই আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে ফ্যাসিস্ট স্বৈরাচার যাই বলুন না কেন সেটি হয়ে উঠেছিল, অর্থাৎ অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করাপশনের জন্ম দেয়, অ্যাবসলিউট ক্ষমতার অপব্যবহারের বিষয়টি আসে। বিএনপি এবার তার ইতিহাসে সর্বোচ্চ ভোট
সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে। এই বিএনপিকে কতটা সামাল দিয়ে রাখার, নিয়ন্ত্রণ করার এবং সবকিছু, যেহেতু আপনি তারেক রহমানের অনেক কথা বলছিলেন, তাই তারেক রহমান কিংবা বিএনপি নিজেদেরকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিংবা তারা যদি হয়ে উঠতে চায় সামনের দিনে আরেকটা ফ্যাসিস্ট, আরেকটা স্বৈরাচার, সেই জায়গাটাতে ব্যালেন্সটা ঠিক কিভাবে হবে? আপনি মানে এটা তো একটা ধরেন আশঙ্কার কথা, সম্ভাবনার জায়গার আশঙ্কার কথা কথা। বলছি আমরা, মানে আগামীর কথা বলছি। জি। যে এটা নিঃসন্দেহে তো সত্য কথা, ভাই বলেছেন যে অ্যাবসলিউট পাওয়ারটা অ্যাবসলিউট কারাপশনের দিকে নিয়ে যায়, এটা মানুষের মধ্যে মানে একটা প্রত্যেকটা মানুষ যেভাবে তৈরি করা, মানুষের মনস্তাত্ত্বিক ভাবে মানুষের একটা অহংকার বোধ কাজ করে। একজন ব্যক্তি স্বতন্ত্র মানুষও যখন অনেক ক্ষমতাধর হয়ে যায়, সে তার পারিপার্শ্বিক পরিস্থিতির সাথেও কিন্তু সেই ক্ষমতার আদলে আচরণ করে, এবং সে আচরণটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে না, অধিকাংশ মানুষের কাছে ভালো লাগে না। যে মানুষটিকে হয়তো কিছুদিন আগেই দেখেছিলাম যে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতে, সে মানুষটি যখন অনেক ক্ষমতা পায়, সে মানুষটি তখন মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। একজন একক ব্যক্তির কথা বলছি, ব্যক্তি সত্তার কথা বলছি। সেখানে সামগ্রিক যখন একটি রাজনৈতিক দল যখন পরিপূর্ণ ক্ষমতা পাবে, আমি নিজেও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও আমি বিএনপি কে বলেছিলাম, মানে বলতে চাই, তখন আপনার ওই অনুষ্ঠানে বলেছিলাম যে আমি চাই না বিএনপি 180 থেকে 90টার আসন বেশি পাক, বিএনপি বরঞ্চ 200-র নিচে আসন থাকুক, একটি শক্তিশালী বিরোধী দল তৈরি হোক বাংলাদেশে। সেই শক্তিশালী বিরোধী দল তৈরি করার জন্য স্পেস দেওয়া দরকার। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, বাংলাদেশে যারাই রাজনীতি করে সবাই তার ক্ষমতার কাছাকাছি যেতে চায়, ক্ষমতাই পেতে চায়, মানে ক্ষমতার জন্যই রাজনীতি করতে চায়। সেটা ঠিক আছে, কিন্তু বিরোধী রাজনীতি করার জন্য যে যে মানে পরিস্থিতি চর্চা দরকার, বা যে অবস্থান, যে মানসিক স্ট্যান্ড দরকার, যে হ্যাঁ আমি বিরোধী দল থাকলে কি কি কাজ করব। একটি রাজনৈতিক দল কি বলে শুধু ক্ষমতায় গেলে আমরা কি কি করব, কিন্তু বলতে চায় না যদি আমি ক্ষমতায় যেতে না পারি তাহলে আমি কিভাবে সংসদে কাজগুলো করব, কিভাবে আমার ইশতেহার যেগুলো পরিপূর্ণতা পাবে না যেহেতু ক্ষমতায় যাচ্ছি না, তাহলে সেই ইশতেহারের জায়গাগুলো আমরা কোথায় কোথায় নিতে পারি। এখন চলে আসি আপনার প্রশ্নে যে বিএনপি যাবে কিনা। আপনি যদি এখন মানে সবসময় তো আমরা ভাবি যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, মানুষ সবসময় ভুল করে, বারংবার ভুল করে। মানুষ জানে যে এই মাত্র ফ্যাসিস্ট বিদায় হলো, এই মাত্র ফ্যাসিস্ট তার কল্পিতকল্পনা নিয়ে দেশ ছেড়ে বাধ্য হলো, সেই ফ্যাসিজমের আচরণ আমরা করব না। কিন্তু সবাই তার সেলফ ডিফেন্স কিন্তু রেডি রাখে, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে নিজেকে তৈরি রাখে যে হ্যাঁ আমি করতে বাধ্য হয়েছি, আমি এই লোকটাকে এই পুলিশ দিয়ে পিটিয়েছি এই কারণে যে সে বেশি অত্যাচার করছিল বা সে ঘৃণিত অপরাধ করছে, এ ধরনের জিনিস কিন্তু তৈরি হবে। তো এগুলোর জন্য স্টেক হোল্ডারদের ভূমিকা অনেক বেশি। বাংলাদেশে যেটা হয় না, বাংলাদেশে যে সকল স্টেক হোল্ডার রয়েছে তাদের ভূমিকা সবসময় প্রশ্নবিদ্ধ। আপনি যদি প্রথম ভাবে স্টেক হোল্ডার ধরেন মিডিয়াকে, আপনি মিডিয়া দেখেন, প্রত্যেকটা মিডিয়া তারা নিজেরাই মানে চাটুকারিতায় পরিপূর্ণ হয়ে উঠবে, সরকারের বলার কোনো প্রয়োজন নাই, কোনো সরকার বলবেও না। আমরা তো সরকারকে দোষ দেই, হ্যাঁ সরকার বলছে আমাদের উপরে, সরকার একটা সময় বলেছিল, এবং এই চাটুকারিতা করলে যে লাভ হয় সেটি তারা দেখেছে। অর্থাৎ সরকারি তো লাভটা তো অন্য কেউ দেয় না। তো সেই লাভের কারণে, লাভের লোভে পড়ে তারা হয়তো এই বিষয়টি করছে। সো গণমাধ্যম শুধুমাত্র নয়, একেবারে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন ছিল আমরা সবাইকে দেখেছি, ইভেন কি প্রেসিডেন্ট যিনি এখনো দায়িত্ব পালন করছেন তিনিও গিয়ে প্রধানমন্ত্রীর পা ধরে সালাম করার মতো কাজ করেছেন। এই ধরনের বিষয়গুলো বাংলাদেশে এগুলো করলে যে লাভ পাওয়া যায়, তারেক রহমান আসার পরে বিমানবন্দর, স্টেজে, বিভিন্ন জায়গায় তার পা ধরে সালাম করার একটা হিড়িক পড়ে গিয়েছিল। এগুলো আসলে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। আমি আসবো আপনার কাছে, আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই। সেটি হলো, নির্বাচন কমিশন সচিবের কাছে প্রশ্ন ছিল, তিনি দুপুর 2টা পর্যন্ত বলছিলেন যে 47.91% ভোট পড়েছে এবং 2টার পরে নিঃসন্দেহে সেই ভোটটা আরো বাড়বে। অর্থাৎ সবকিছু মিলে যদি 60-এর কাছাকাছিও আমরা ধরি যে ভোট পড়েছে, এই 60% নিঃসন্দেহে শুধুমাত্র বিএনপি কিংবা জামায়াতের ভোট, এটি অনেকে মনে করছেন না। অনেকে মনে করছেন আওয়ামী লীগের অনেকেও গিয়েছেন, কারণ না ভোট পড়েছে, প্রচুর না ভোট পড়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আওয়ামী লীগ বিএনপিকে কেন ভোট দেওয়াটাকে অনেক বেশি নিরাপদ মনে করছে, কিংবা বিএনপির মধ্যে কি আওয়ামী লীগ এমন কোনো লাভ খুঁজে পাচ্ছে যেটার কারণে তারা বিএনপিকে ভোট দিচ্ছেন বলে অনেকে মনে করছেন? অনেকে মনে করছেন এটাই হচ্ছে আসল অংশ। সেটা হচ্ছে সাধারণত আমিও যে তথ্য পেয়েছি, তথ্য মানে এটা তো প্রুভেন তথ্য না, বিভিন্ন লোকে বলছে, ফোনে বলছে ইত্যাদি, যাই হোক, তাতে মানে আওয়ামী লীগের যারাই ভোট দিয়েছেন ওভারওয়েলমিং মেজরিটি তারা বিএনপি কে ভোট দিয়েছেন। ফলে এবারে বিএনপি
এইরকম ভূমিধস জয়ের পেছনে আওয়ামী ভোটারদেরও কারণ আছে, এবং তারা একটা হচ্ছে যে ৭১ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী জামাত ক্ষমতা যাক, তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেটাকে প্রতিহত করার জন্য প্রধানত বিএনপির পক্ষে গিয়েছে। এটা একটা কারণ, ফলে তারা বিএনপিকে ভোট দিয়েছে। এবং যেটা আমার অপর দুই বিজ্ঞ আলোচক উল্লেখ করলেন, সেটা হচ্ছে ২/৩ ভোট পাওয়াটা, আসন পাওয়াটা পেছনে এই সরকার হোক যে কোনো সময় অতিরিক্ত আসন পেলে, ২/৩ আসন পেলে বাংলাদেশের সংবিধান সংশোধন করা যায় এবং অহমিকার একটা ক্ষেত্র তৈরি হয়, এটা একটা আশঙ্কার ব্যাপার। কিন্তু এইটাও ওই আওয়ামী লীগের ভোটের কারণেই সম্ভবত হয়েছে একটা। আর ২ নম্বর হচ্ছে যে এটাতে যে অন্তত মানে জামাত ক্ষমতা যাওয়ার থেকে, অথবা মানে অনেক আসন যত বেশি পেতে পারত, মানে ১৫০ বেশি আসন না পেলেও ১৫০ কম আসন পেলে ১০০ আসনও যদি পেয়ে যেত, তার থেকে যে কম পেয়েছে এটা বিরাট ব্যাপার। তবে জামাতের মানে ভোট কিন্তু উল্লেখযোগ্য। পরবর্তী যখন হিসাবে প্রদত্ত ভোটের মধ্যে জামাত কত পার্সেন্ট পেয়েছে সেটা একটা ব্যাপার। জামাত কেন এত ভোট পেল, তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যেমন বিএনপির ক্ষেত্রে অপর দুই আলোচক উল্লেখ করেছেন, নির্যাতন করা হয়েছে, অনেক ফ্যাক্টর কাজ করেছে। জামাত কেন এত আসন পেল? জামাতের আসনের কারণ হচ্ছে তারা নিজেদেরকে অনবরত সংগঠিত করেছে। বাংলাদেশের আবার সমাজ অনেক বেশি ধর্মের দিকে অগ্রসর হয়েছে। সম্ভবত হজের পরে বাংলাদেশে যে তবলিগ জামাত হয়, সবচেয়ে বেশি হজের মতো করে একটা অসম্ভব। পৃথিবীর অন্যান্য অনেক দেশে তবলিগ জামাত হয়, বাংলাদেশের মতো এত প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী নেতা থেকে শুরু করে একেবারে মানে মোনাজাতে অংশগ্রহণ করা, ঢাকা শহরের অর্ধেক মোনাজাতে অংশগ্রহণ করা, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, এই কাণ্ড পৃথিবীর আর কোথাও ঘটে না। দুই পক্ষের মধ্যে মারামারি সম্ভবত পৃথিবীর আর কোথাও হয় না। তাবলীগে জামাতের দুই পক্ষের মধ্যে দফা দফায় মারামারিতে বেশ মানুষ মারা যান। সেটা হচ্ছে যে মানে এগেইন জামাত টাইপের লোকজন যারা আছে, আর মানে ধর্ম মানে মাদ্রাসা ভিত্তিক যে দলগুলো আছে, মানে গ্রুপগুলো ইসলামিকদের মধ্যে, তাদের বিরোধের কারণে যাই হোক, তো এটা হয়েছে। তো বাংলাদেশের সমাজ অনেক বেশি ধর্মের স্পিরিচুয়াল দিকের চাইতে বেশি ধর্মের আনুষ্ঠানিকতার দিক, এই সমস্ত দিক অনেক বেড়েছে। মসজিদের সংখ্যা মানে বহুগুণ বেড়েছে, মাদ্রাসার সংখ্যা, ইউ লুক লেফট, ইউ লুক রাইট, ইউ লুক ফ্রন্ট, ইউ লুক ব্যাক, নানা ধরনের নানা ডিজাইনের মাদ্রাসা, এবং এই ছাত্র ছাত্রী সংখ্যা এমন বেড়েছে অকল্পনীয়। ফলে তাদের দল হচ্ছে বেশিরভাগ, আগে জামাত পাকিস্তান আমলে বা তার পরবর্তীতে, এমনকি আমাদের মনে হয় বাংলাদেশের প্রথম দিকে অনেকদিন কলেজ ইউনিভার্সিটি ভিত্তিক দল ছিল। পরবর্তীতে নিজাম ইসলাম পশ্চাৎপসরণ করেছে, খেলাফত ইত্যাদি ছোটখাটো দল আছে, কিন্তু জামাত মসজিদ মাদ্রাসা এগুলো তো সম্প্রসারিত হয়েছে, তাদের কর্মকাণ্ড সম্প্রসারণ করেছে একটা। ২ নম্বর হচ্ছে প্রধান রাজনৈতিক যে দুই দল ক্ষমতা বদলা বদলি করেছে, তাদের সম্পর্কে সাধারণ লোকের মধ্যে একটা ইমপ্রেশন হচ্ছে তারা দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এগুলা দুর্নীতি সম্পর্কে। জামাত সম্পর্কে তারা এই ইমপ্রেশন তৈরি করতে পেরেছে যে তারা এগুলা করে না, এটা একটা। ২ নম্বর হচ্ছে যে গত কয়েক বছর থেকে তারা অনেক মানে বাই প্ল্যান তাদের মানে সংগঠিত হওয়ার ক্ষেত্র হিসাবে তারা জনকল্যাণমূলক বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করেছে। তাদের হিউজ ফান্ড, বেশ কয়েক বছর আগে, প্রায় ১৫-২০ বছর আগে আবুল বারাকাত একটা স্টাডি প্রকাশ করেছিলেন, তখনকার হিসেবে তারা ১২,০০০ কোটি টাকার সম্পদ। এখন নিশ্চয় সেটা লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে তারা এইটা। এবং তারা এগুলো কাজ করছে, তারা মানে লোককে ঋণ দিচ্ছে, বিনা সুদে ঋণ দিচ্ছে, ব্যক্তিগত সুবিধা অসুবিধার দিকে নজর দিচ্ছে, মানে কোনো সময় তারা রিলিফের কাজ করছে, এই সমস্ত কাজ করে। এবং এইবারে তো আপনি দেখলেন শেষ মুহূর্তে তারা মূল দলগুলোর মতো তাদের কয়েকজন ধরা পড়ে গেল যে তারা মানে টাকা পয়সা নিয়ে এদিক ওদিক কিছু দেওয়ার চেষ্টা করছে, ঘুষ দেওয়ার চেষ্টা করছে, ভোট কেনার চেষ্টা করছে, এগুলো ধরা পড়লো। কিন্তু এই ক্ষেত্রে আমি আর একটা কথা উল্লেখ করব, সেটা হচ্ছে জামাতের একজন, আমি জামাত বিরোধী লোক, আমার বক্তব্য থেকে আপনি বুঝেছেন,
আমি ইসলাম বিরোধী না, কিন্তু জামাত বিরোধী লোক। যাই হোক, আমি দেখলাম জামাতের এক লোককে সম্ভবত এয়ারপোর্ট থেকে বেরোয়ার পরে কত লক্ষ টাকা, 70-80 লাখ টাকা, যে কোনো লোককে তার কাছে 1 কোটি টাকা থাক বা 5 কোটি টাকা, আপনি তাকে ধরতে যাবেন কেন? কোন লোকের কাছে টাকা থাকতে পারবে না, এইটা এরকম তো কোনো লিখিত পড়িত আইন বাংলাদেশেও নাই, কোনো দেশে নেই। কি ভিত্তিতে একটা লোক এবং তার মানে আপনি তাকে, তিনি অসৎকর্মে লিপ্ত থাকা অবস্থায় ধরবেন? কারচুপি করছেন, কারচুপি করার ব্যাপারে হেল্প করছেন, ভোট কিনছেন, ভোট কেনার জন্য কাউকে টাকা দিচ্ছেন, তখন তাকে ধরবেন, এইটা ঠিক আছে। কিন্তু তার পকেটে টাকা আছে, তার তিনি ব্যাগে টাকা আছে, সেটা হলো তো দেশব্যাপী অনেক। আপনি বিএনপি যারা উইন করেছেন ধরা যাক, আওয়ামী লীগ তো ভেগেছে, আমরা বললাম, বিএনপি যারা উইন করেছে তাদের অনেকের বাসায় গেলে মানে কোটি কোটি টাকা সম্পদ পাওয়া যাবে, স্বর্ণ, সোনা দানা, ডলার, পাউন্ড, রিয়াল, রিয়াদ, এগুলো পাওয়া যাবে। তো আপনি কি বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে, ব্যাগে ব্যাগে গিয়ে অন্বেষণ করবেন? 71 লাখ টাকা একজনের কাছে আছে, যে সে কিভাবে অপরাধ দেখলো? আমি এইটা বলছি, এই একটা আমাদের মিলিটারি হোক, যারাই হোক, মিলিটারিতে প্রচুর জামাতি লোক আছে, এটা একটা বক্তব্য আছে। এই মুহূর্তে আমাদের মানে পাওয়ারফুল সেক্টর সমাজের, তারা মোটামুটি ভাবে বিএনপি ক্ষমতায় যাবে এটা ধরে নিয়েছেন, বা বিএনপির পক্ষে তারা অবস্থান নিয়েছেন বলে এইটা একটা জামাতকে ধরিয়ে দিয়ে তারাও যে অসৎ কাজ করে, তাদের সম্পর্কে যে তারা একেবারে ধোয়া তুলসী পাতা এক ধরনের ইমপ্রেশন তারা ক্রিয়েট করেছিল, সেইটার বিরুদ্ধে একটা চিত্র তুলে ধরা এবং তাদের মানে একটা খারাপ দিক জনগণের কাছে তুলে ধরার জন্য এটা একটা অভিসন্ধিমূলক ব্যবস্থা হয়ে থাকতে পারে। মানে ফলে মানে এইটা কিন্তু উল্লেখ করা উচিত। আমি জামাতের বিরোধী একজন লোক, কিন্তু এই কথা বলছি, এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। একটা যে 5 জন 6 জন জামাতিকে ধরেছে, তার 2 জনের বিরুদ্ধে কোনো ডাইরেক্ট অভিযোগ নেই, খালি টাকা আছে বলে ধরেছে। এইটা একটা ব্যাপার অনুসন্ধান করা উচিত। ওকে, আমি এই প্রশ্নটির উত্তর নয়ন বাঙালি আপনার কাছ থেকে নেব, কিন্তু তার আগে সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে আবারও একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো যে আওয়ামী লীগ যদি দিয়ে থাকে, আওয়ামী লীগের অনেকে বলছেন, সেভাবে বলছি, আওয়ামী লীগ যদি বিএনপিকে ভোট দিয়ে থাকে কিসের আশায়? মানে কেন তারা জামাতকে বড় শত্রু মনে করলেন? শুধুমাত্র কি স্বাধীনতা বিরোধী এটির কারণে, নাকি বিএনপি ক্ষমতায় আসতে আওয়ামী লীগের ফেরার একটা সুযোগ তৈরি হবে, এমনটাও আওয়ামী লীগের অনেকের মনের ভিতর আছে? একটা আছে, আমার মনে হয় এক ধরনের আনঅফিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে, আমি জানি না, সম্ভবত কিছু না কিছু যোগাযোগ, একবারে যে হয়নি তা না। একটা কেন্দ্রীয় ভাবে হোক, স্থানীয় ভাবে হোক, আওয়ামী লীগের সময় যেহেতু বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের যথেষ্ট অভিযোগ আছে এই ব্যাপারে, ফলে তারা আওয়ামী লীগকে ছাড় দেবে ক্ষমতায় গেলে, তাদের প্রতি লেনিয়েন্ট হবে। মানে তাদের উপরে এই যে হাজার হাজার লাখ মামলা হয়েছে এই সরকার আমলে, অন্তর্বর্তী সরকার আমলে, তারা তাৎক্ষণিকভাবে উইথড্র করে নেবে, এমন কোন মানে এমন বিপুল আশা নাও থাকতে পারে। কিন্তু তারপরও তারা হয়তো আশা করে যে বিএনপি ক্ষমতা আসলে একেবারে তাৎক্ষণিক ভাবে না হলেও কিছুদিন পরে হলো আস্তে আস্তে তাদের উপরে, তাদের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলবে। ফলে তাদেরকে নিষিদ্ধ তো করবেই না, রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তুলে ফেলবে। এইটা একটা তাহলে তারা আবার রাজনীতি করতে পারবে, অন্তত এই আন্ডারস্ট্যান্ডিং একটা। 2 নম্বর হচ্ছে জামাতের ব্যাপারে ওই যে কথা আমি বলছি, যে 71 বিরোধী বা বাংলাদেশের স্বাধীনতা শত্রু একটা সমস্ত চিহ্ন, এবং বিএনপি বারবার নিজেরাই এইসব মানে জামাতের বিরুদ্ধে বলেছে যে তারা স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী, এবং নিজেরা তারা স্বাধীনতার পক্ষের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, ফলে তারা স্বাধীনতার দল, এই মানে পক্ষের দল, এইগুলা খুব স্ট্রংলি বলেছেন। ফলে নানা কারণে মানে তারা এটাকে তাদের জন্য, অন্তত তাদের বিবেচনা, তারা মনে করছে বিএনপি ক্ষমতায় গেলে জামাত ক্ষমতা দেওয়ার চাইতে তাদের জন্য এটা শ্রেয়তর, এবং জামাত ক্ষমতা দেওয়া মানে পুরোপুরি 71কে অস্বীকার করার একটা অবস্থান, সেটা তারা মেনে নিতে পারে না। তাদের এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং থেকে
সম্ভবত তারা এই অবস্থান নিয়ে থাকতে পারে। এবং আপনি নিজেও বলেছেন, আপনি শুনেছেন, আমিও শুনেছি, এবং আমার ধারণা আমাদেরকে তো কেউ, আমাকে অন্তত কেউ জানিয়ে দেয়নি অফিসিয়ালি যে আওয়ামী লীগেররা ওদেরকে ভোট দিয়েছে। এই শোনা যে কথা, এগুলা কতটা নির্ভরযোগ্য আমি জানি না, কিন্তু আমার কাছে কিছুটা এটা মানে সঠিক বলে মনে হয়। এবং যে বিশ্লেষণ আমি দিলাম সম্ভবত সেই সমস্ত কারণে তাদের লোকরা ভোট দিয়ে থাকতে পারে। এবং আমার যে কাছে যে যারা বলেছেন এই ধরনের, তারা বলছেন, একজন তো বলছেন 99% আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে তারা বিএনপিকে ভোট দিয়েছে। আমি সেটা না বলে এই ধরনের বলতে পারি ওভারওয়েলমিং মেজরিটি যারা ভোট দিয়েছেন তারা বিএনপিকে দিয়েছেন। এবং না ভোট যারা দিয়েছেন সম্ভবত তাদের ওভারওয়েলমিং মেজরিটি আওয়ামী লীগ তো বটেই, বিএনপিরও অনেকে না পক্ষে ভোট দিয়েছেন। কারণ না এখানে অন্যান্য অনেক কিছুর ভিতরে কতগুলো ব্যাপার আছে, এগুলো গ্রহণ করলে একটা হচ্ছে যে ডেপুটি স্পিকার হতে হবে, এই যদি মানে হ্যাঁ ভোট হয়, গৃহীত হয়ে যায়, সেটা হচ্ছে ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে একটা, পার্লামেন্টারি কমিটিতে বিরোধী দল থেকে লিডারদেরকে নিতে হবে। এ ধরনের বেশ কিছু বিধান আছে যেটা বিএনপির পক্ষে একটু অস্বস্তিকর হবে ক্ষমতায় গেলেও। তো আরেকটা আমি শেষ করছি এই কথা বলে, আমার মনে হচ্ছে বিএনপি 2/3 আসন পেয়ে যাচ্ছে। জি, আমরা অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে আসবো, তার আগে নয়ন বাঙালির কাছ থেকে একটু যদি উত্তরগুলো নিয়ে নিই তিনটি বিষয়ে। একটি হলো আপনি শুনেছি। জি, এর সাথে যোগ করব, মানে প্রথমটি আপনি শুনেছেন যে কিন্তু আমি ওনার কথা শুনেছি সব। হ্যাঁ, বলেন আপনি। ইলেকশনের ব্যাপারে কোন রকম আগের দিন রাতে কোনো অপপ্রচার জামাতের বিরুদ্ধে চালানো হয়েছে কিনা। দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো যে বিএনপি তারা কি আওয়ামী লীগকে কেন এত, মানে যেটি বলা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ মিলে জামাতকে হারিয়েছে, বিএনপি আওয়ামী লীগ মিলল কোন জায়গাটায়। তৃতীয় যে বিষয়টি আপনার কাছে জানতে চাই না ভোট বিষয়ে, 26 লাখ এখন পর্যন্ত না ভোট পড়েছে, সবগুলোই কি আওয়ামী লীগের ভোট নাকি বিএনপিরও কিছু ভোট সেখানে আছে? আচ্ছা, আমি একটু কারেকশন করি আপনাকে। না ভোট পড়েছে হচ্ছে 53 লক্ষ, আর হ্যাঁ ভোট পড়েছে 98 লক্ষ। ওকে ওকে, এক একজন এক একটা ইনফরমেশন দিচ্ছে এখন পর্যন্ত। 53 লক্ষ কি আওয়ামী লীগ কিনা? হ্যাঁ, আমি প্রথমে মাহমুদুল্লাহ সাহেবকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমি একটু অথেন্টিক রিপোর্টটা দিই আপনাদের, যে আওয়ামী লীগ অফিসিয়ালি তারা ঘোষণা না করলেও তারা আনঅফিসিয়ালি তাদের দলীয় যে শৃঙ্খলা, আমি যে চ্যানেল ধরে আমার ইনফরমেশন গুলো আসে, তার বিপ্লব বড়ুয়া তাদের দপ্তর সম্পাদক সহ তারা প্রত্যেক জেলা উপজেলা লেভেলে তারা মেসেজ পাঠিয়ে দিয়েছে যে তারা যাতে ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়। তাদের মেসেজটা খুব ক্লিয়ার যে তারা ভোট যাতে না দেয় কাউকে, মানে ভোট কেন্দ্রে নাই যায়। এখন তারপরে উনি যে বলছে যে আওয়ামী লীগের লোকজন এই বিএনপি কে ধরেন বিএনপি প্রার্থীকে ভোট দিচ্ছে, আমি অনেক আসনের কথা বলতে পারবো যে সেখানে আওয়ামী লীগের লোকজনের বিএনপি কে ভোট দেওয়ার কোনো কারণ নাই। কারণ মানে মাইক্রো লেভেলে পাওয়ার ডাইনামিক্স আছে, একটা মাইক্রো লেভেলে পাওয়ার ডাইনামিক্স হচ্ছে আওয়ামী লীগের কম্পিটিটর বিএনপি। কারণ মাঠে আপনি দেখবেন, মাঠে স্কুল কলেজ বাজার হাট, তারপরে হচ্ছে পরিবহন সেক্টর, ব্যবসা সেক্টর, গার্মেন্টস সেক্টর, এই যত ব্যবসাগুলা যারা করতো আওয়ামী লীগের, সে জায়গায় কম্পিটিটর কিন্তু জামাত না। মানে জামাত ওই জায়গায় যায় না। ওই দখলগুলোর জন্য দেখা যাচ্ছে পরিবহন সেক্টরের দখল জামাতের দরকার নাই। আওয়ামী লীগের এখনো লোকজনগুলা, এখনো যারা আওয়ামী লীগ হয়তো সরাসরি করে নাই, ইমপ্লয়েডলি তারা কম বেশি নিয়ন্ত্রণ করে যাচ্ছে, কারণ তারা প্রচ্ছন্নভাবে তারা সেই সুবিধাগুলো ভোগ করতে পারে। কিন্তু বিএনপি যখন পরিপূর্ণভাবে ক্ষমতায় আসবে, এই জায়গাগুলো তো খালি থাকবে না, এবং এখানে ব্যবসা বাণিজ্য চলতে হবে, সবই যাবে। আমরা সবই বুঝি যে রাতারাতি কালকে সকালে যে ফুল চন্দন পড়বে সেটা তো না, যে হ্যাঁ কালকে সকালেই দুনিয়াটা সব ভালো হয়ে যাচ্ছে, সবাই আমরা একদম সুন্দরভাবে জীবনযাপন করছি না। আপনার অধ্যায় থাকবে সবই আগের মতনই অনেকটাই মাঠের, কারণ আপনাদের মানুষের তো পরিবর্তন হয়নি, মানুষ তো সে আমরাই আছি। আমাদের এই মানুষগুলো শুধুমাত্র দিন বদল হয়েছে, পরিবর্তন হয়েছে। আজকে 2026 সাল আমরা লিখতে পারছি। তার মানে আমি নিশ্চিত করে বলতে পারি যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পায় নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় পেয়েছে, কিছু কিছু জায়গায় অবশ্যই বিষয়গুলা থাকতেই পারে, অনেক হিসাব নিকাশ মাঠের হিসাব নিকাশ থাকে অনেক। ছোট্ট একটা প্রশ্ন করি নয়ন বাঙালি, আওয়ামী লীগের ভোট বিএনপি পায়নি কারণ আওয়ামী লীগ যায়নি, এটি
সাধারণ ধারণা। তাহলে এই 53 লাখ না ভোট কোত্থেকে আসলো, কারা দিলেন এই 53 লাখ? হ্যাঁ, না ভোটের প্রশ্নে, না ভোটের ব্যাপারে আপনি তো জানেন যে যদিও মাহমুদুল্লাহ ভাই বলতে চাচ্ছিল যে হ্যাঁ হয়তো সংসদে দেখা যাচ্ছে বিভিন্ন কমিটির চেয়ারম্যান কবি আগেও ছিল, ডেপুটি স্পিকারও হয়তো বিরোধী দল থেকে না। যে মূল প্রবলেমটা যেটা হচ্ছে যে ধরেন ওই বিএনপি ধরেন মানে কোথায় প্রবলেমটা হবে, যে নোট অফ ডিসেন্ট তো দিয়েছে প্রায় ধরেন 8টি জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাই না? যেমন একটি জিনিসে বলেন ধরেন একটু বিব্রতকর অবস্থা হতেই পারে, খুবই স্বাভাবিক বড় দলে, কারণ দলের চেয়ারপারসন দলের যে দায়িত্বে, সে যখন প্রধানমন্ত্রী হবে তখন দলের দায়িত্বে থাকতে পারবে না। খুবই সেন্সিটিভ জায়গা কিন্তু, কারণ দলের চেয়ারপারসন মানে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এখানে দলগুলো সবাই নিয়ন্ত্রণ করতে চায়, এবং কারণ দলের উপরে নির্ভর করে পুরো রাজনৈতিক দল এবং দলের প্রধানের উপরে অনেকটাই ডিপেন্ড করে। যদিও ঠিক আছে প্রধানমন্ত্রী একটা বড়, এটা একটা ব্যাপার, এবং এই যে ক্ষমতার যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ভারসাম্য, পাশাপাশি আপনার ওই যেটা হচ্ছে যেমন ধরেন পিআর পদ্ধতির ব্যাপারটাও যেটা আছে, যেটা উচ্চ কক্ষের ক্ষেত্রে তো বিএনপির প্রক্রিয়াটা ছিল কি সংসদীয় আসনের ভিত্তিতে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভটা হবে, কিন্তু যেখানে পরে জুলাই চার্টারে যেটা হয়ে আসছে সেটা হচ্ছে ভোটের ভিত্তিতে। আপনি দেখেন এখন তাহলে ভোট তো অনেক পেয়ে যাচ্ছে, কিন্তু ভোটের ভিত্তিতে যদি হয় তাহলে কিন্তু উচ্চ কক্ষে ভোট যদি আমি তো দেখছি 25-26%, আমি জানি না, আমি নট শিওর, হয়ে যেতে পারে, কিন্তু অনেক শতাংশ ভোট এই জামাত চলে আসবে সেখানে কিন্তু উচ্চ কক্ষে কিন্তু তাদের অবস্থানটা আরো বেশি নিশ্চিত হয়ে যাচ্ছে। তো ফলে এই কিছু বিষয়গুলো তো অবশ্যই প্রবলেম আছে, সেটা থাকতে পারে। পাশাপাশি সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এটা একটা অনেক সাধারণ মানুষ সেটা কনফিউজড। আপনি 58 লক্ষের কথা বলছি, তো সাধারণ অনেক মানুষ এই দুইটি ভোটের কালচার তো একসাথে হয় নাই কখনো। আপনি তো একসাথে কখনো গণভোট দিতে পারেন নাই, মানে একসাথে কখনো তারা ব্যালটটা খালি রেখে আসতে পারতেন, তারা তো না ভোট দিয়েছেন, আমি সেটি বলছি। তার মানে কি বিএনপি এই ক্ষেত্রে মনে এক মুখে আরেকটা রেখেছিলেন? এখানে মানে আপনি তো অনেক ব্যাপক সংখ্যক লোক 98 লক্ষ লোক তো হ্যাঁ ভোট দিয়েছে, আপনি 98 লক্ষ লোক তো হ্যাঁ ভোট দিয়েছে, এবং সেখানে ওই আওয়ামী লীগের লোকটা যে আপনি যে আওয়ামী লীগের তো একটা হয়তো উপজেলার প্রেসিডেন্ট জানতে পেরেছে, কিন্তু সে তো আর তার আম জনতা সমর্থকদের বলতে পারে নাই তোমরা যেও না, এটা সুযোগ হয়নি, সেটা বলার সুযোগ নাই, সম্ভাবনা। ফলে ওরা তো গিয়েছে, ওরা গিয়ে তখন দেখেছে যে হ্যাঁ আমরা তার বিরুদ্ধে হ্যাঁ সে তার সংসদীয় আসনের প্রার্থী তার পছন্দ মতো দিয়েছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ওই জায়গায় সে না নিশ্চিত করেছে। এই জায়গায় বলতে চাই আওয়ামী লীগের না ভোটটা কিন্তু এই জায়গায় পড়েছে, এটা আমি কোনো দ্বিমত পোষণ করছি না, না ভোটের জায়গায় আওয়ামী লীগের ভোটটা পড়েছে বেশি, এটা নিশ্চিত। আরেকটি প্রশ্ন কি ছিল? 3টি ছিল, মানে আরেকটি ছিল যে বিএনপি আওয়ামী লীগ মিললো কেন, যেহেতু ভোটটার বিষয়। আমি তো এটা বললাম বিএনপি আওয়ামী লীগ মেলার কোনো কিন্তু সুযোগ নাই, কারণ বিএনপি সাথে বরঞ্চ যেটা হয়েছে, আমরা তো জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা অনেক ছিল, জামাতের অনেক নেতাদেরকে আমি চিনি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জামাতের অনেক লিডাররা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সাথে সুসম্পর্ক ছিল 17 বছর। বরঞ্চ বিএনপির একটা মাঠের একটা কর্মী পর্যন্ত বাসা থাকতে পারে নাই, তারা খুব জেল জুলুমের শিকার হয়েছে। হ্যাঁ, জামাতের অনেকে আবার গুপ্ত ভাবেও ছিল, তাদের মধ্যে ঝুঁকিই ছিল সম্পর্ক, ও তাদের রসায়নটা ছিল অন্যরকম, যে রসায়নটা আওয়ামী লীগ তাদেরকে চিনতে পারে নাই, বা জামাত তাদেরকে সেভাবে মানে তাদেরকে ব্যবহার করতে পেরেছে, যে কোনো একটা হবে। অর্থাৎ বিএনপি আমি হলপ করে বলতে পারি যে বিএনপির সাথে আওয়ামী লীগের রিলেশনশিপটা ডেভেলপ করার সুযোগটা 17 বছর পরে খুবই কম। হ্যাঁ, অনেক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা তো আছেই, যেখানে তাদের সম্পর্কের জায়গায় ধরেন তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন সুবিধা জায়গাটা রয়েছে, কিন্তু সার্বিক বিচারে যেটি হচ্ছে, কিন্তু বটম লাইন হচ্ছে যে বিএনপির রাজনীতি যেটা হচ্ছে, সেটা যেহেতু কোনো প্রতিশোধের রাজনীতি তারা করতে চায় না। বিএনপি বরঞ্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির আপত্তিও ছিল, যেটা আপনারা সবাই জেনেছেন। বিএনপি চায় নাই, বিএনপিও চায় যেহেতু বহুদলীয় গণতন্ত্র ভিত্তিক একটি রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে, বিএনপি চায় আওয়ামী লীগকে স্পেস দেওয়া হোক, কিন্তু সেটি বিএনপিকে অনেক কথা শুনতে হয়েছে। বিএনপি এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত এবং সবচেয়ে নির্যাতিত শিকার হওয়ার সত্ত্বেও বিএনপি যে স্পেস দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে আওয়ামী লীগের জন্য, সেটি হয়তো আওয়ামী লীগ কখনো অতীতে করে নাই। আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে চাই, সময় খুব কম আছে আমাদের হাতে। আমরা এরপর অ্যাডভোকেট আব্দুর রশিদের কথা শোনার চেষ্টা করব। সেটা হলো বিএনপি সরকার গঠন করছে, এটা অনেকটাই নিশ্চিত। সেই ক্ষেত্রে বিএনপির মন্ত্রিসভা, সরকারের ধরন, সরকার পরিচালনা, এইসব বিষয়ে কোনো মানে আভাস কিংবা ধারণা কি আপনি দিতে পারবেন? এগুলো হচ্ছে এখন হাইপোথেটিক্যাল, অনেক আলোচনা করা যায়, কিন্তু আমরা 100% নিশ্চিত করে অনেক কিছুই বলতে পারবো না। তবে হ্যাঁ, কিছু জিনিস আমরা নিশ্চিত করতে বলতে পারবো, যেমন যে
প্রধানমন্ত্রী কে হবেন সেটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। আবার অনেক আমি বলবো যে এখনো সবকিছুই রেজাল্ট ইলেকশনের শেষ না হওয়া পর্যন্ত এবং নতুন দিগন্ত শুরু না হওয়া পর্যন্ত এবং বিএনপি সঠিকভাবে তাদের ক্যাবিনেট গঠন না করা পর্যন্ত, মন্ত্রী পরিষদ গঠন না করা পর্যন্ত এগুলো আমরা প্রেডিকশন করতে পারি। তবে হ্যাঁ, কিছু কিছু নেতারা তো অবশ্যই ভালো ভালো জায়গায় যাবে, যেমন মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব কিংবা মির্জা ফখরুল সাহেব। আমি আপনাকে শুধু আগের প্রশ্নের একটা ছোট্ট আমি একটু রেফারেন্স টানি যে কারা এই না ভোটগুলো দিল, আপনি বারবার জিজ্ঞেস করছিলেন। আমি জানি, আমার কাছে যেটা মনে হয় আমার তথ্য অনুযায়ী, যে আওয়ামী লীগের কিছু ভোটার না ভোটে দিয়েছে এবং বিএনপিরও কিছু ভোটার না ভোটে ভোট দিয়েছে। এখন আমি বলি কারা না ভোটে আপনারা ভোট দিয়েছেন। একটা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যারা মনে করেন যে এন্টি বিএনপি পন্থী যারা ছিল, যারা কোনোভাবেই এই নির্বাচনটাকে মেনে নিতে পারছিল না, এই নতুন বন্দোবস্তকে মেনে নিতে পারছিল না, তারা অপমানিত, নিগৃহীত হয়েছে, এরকম কিছু মানুষ, সংখ্যা খুবই কম, কিন্তু তারা গিয়ে না ভোট দিয়েছে যাতে না ভোটটা জয়যুক্ত না হয়। কারণ এদের একটা হচ্ছে দলীয় যে তাদের যে অন্ধত্ববাদ তাদের মধ্যে কাজ করে, তারা নেত্রীর জন্য জীবন দিয়ে দিবে, হ্যাঁ নেত্রী নাই সুতরাং আমাদেরকে কোনো হা ভোটে জয়যুক্ত করা যাবে না, এই ধরনের একটা সেন্টিমেন্ট থেকে কিছু মানুষ না ভোট দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড আপনি দেখবেন যে বিএনপি কিন্তু হা ভোটের এত বেশি ব্যাপক প্রচার কিন্তু চালায়নি, শুরুর দিকে তো একদমই করেনি, মাঝখানে এসে কোন একটা কারণে তারেক রহমান হা ভোটে দেওয়ার কথা বলেছেন, কিন্তু নেতারা দেখবেন এলাকায় এলাকায় কিন্তু হা ভোটের পক্ষে এত বেশি ব্যাপক প্রচার চালায়নি। তারপরে আরেকটা দিক বলি যে আপনি যদি জিও পলিটিক্যাল বিষয় যদি একটু চিন্তা করেন যে কোথায় বিএনপি এবং আওয়ামী লীগের একটা আদর্শগত মিল না থাকলেও কিছুটা তাদের দর্শনের সেন্টার রাইট এন্ড একটা জায়গায় মিল আছে, আমি যেটা বলি সেটা হচ্ছে দিল্লি কেন্দ্রিক কিন্তু একটা মিল আছে। আপনি দেখেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বাইরের শক্তির বা দিল্লির শক্তির কিন্তু একটা প্রভাব থাকে। এখন দিল্লির শক্তিটা তো অবশ্যই চাবে যে এমন একটি দল ক্ষমতায় আসুক, অন্ততপক্ষে যে দলটি জামাতের চাইতে এত এক্সট্রিম রাইটিস্ট না হয়ে যাতে সেন্টার রাইটিস্ট হয়, সেদিক দিয়ে বিএনপি হচ্ছে একটা চয়েস যেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। তো সেদিক দিয়ে আপনি দেখেছেন যে এই ইলেকশনের মধ্যে বিএনপির প্রার্থী বিশেষ করে তারেক রহমান, তিনি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এত বেশি বিষোদ্গার করেন নাই, কিন্তু এত আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ কথাবার্তা বলেননি, যে কথাবার্তাগুলো আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে। তো এখান থেকে বোঝা যায় যে একটা জায়গা ওখানে আছে, যে জায়গাটা হচ্ছে মানে আওয়ামী লীগ মনে করে যে জামাতের মতো এক্সট্রিম দল আসার চাইতে বিএনপির মতো যদি সেন্টার রাইট একটা দল আসে তাহলে তার পুনর্বাসনটা অনেক বেশি ইজি হবে। এই ইলেকশনে আমি আরেকটা কথা বলে রাখি, জামাতের অনেকগুলো ভুল ছিল। তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, জামাত হেরে গেলেও তাদের ভোট কিন্তু আগের যে কোনো সময় তুলনায় কিন্তু বেড়েছে এবং মেজরিটি আসনে কিন্তু জামাত বিএনপি প্রায় কাছাকাছি ভোট পেয়ে কিন্তু হেরেছে, 2, 4, 5, 10,000 ভোট, 12,000 ভোট এরকম ভোটেই কিন্তু বেশি হেরেছে। এর মানে হচ্ছে একদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও মাত্র ঢাকা 17-তে মাত্র 6,000-এর কাছাকাছি ভোটে জিতেছেন। মির্জা আব্বাস মাত্র যে খবর পেলাম 5,000 ভোটে জিতেছেন। এর মানে যে জামাতের ভোট বাংলাদেশের ইতিহাসে কখনো 10 থেকে 12% বেশি যায় নাই, সেটা দ্বিগুণের চাইতে অনেক বেশি বেড়ে গেছে। জামাত কিন্তু এদিক দিয়ে অনেক ভালো করেছে, হয়তো আসন অতগুলো পায়নি কিন্তু ভোট তারা কিন্তু বিএনপির কাছাকাছি পেয়েছে। তারপরে আমি আরেকটা জিনিস বলি যে 60টা আসন, ইয়াস জামাতের মতো দলকে আমরা চাই না যারা এখনো পর্যন্ত ওপেনলি বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য সরি বলেনি। জামাতের বড় দুর্বলতা ছিল এতগুলো আসনের মধ্যে একজন নারী ক্যান্ডিডেট দেয়নি, নারী বিষয়ে আসলে তাদের পরিষ্কার অবস্থানটা কি সেটা তারা কখনো পরিষ্কার করেনি। ইভেন কি তারা ইসলাম কোন ইসলামিক ওয়েতে তারা দেশকে শাসন করবে সেই জায়গাগুলো তারা পরিষ্কার করেনি, যার ফলে এগুলো জামাতের একটা বড় দুর্বলতা ছিল। কিন্তু জামাতের শক্তিশালী দিক ছিল যে এক, জামাত কখনো ক্ষমতায় আসেনি, যার ফলে মানুষ অনেক মনে করতো যে জামাতকে ভোট দিলে আমরা দেখি তৃতীয় দল হিসেবে জামাতকে একবার ক্ষমতায় নিয়ে আসার জন্য। 2, জামাত কিন্তু দুর্নীতির জায়গায় কিন্তু কখনো নিজেকে নিয়ে যায়নি। এর আগেও কিন্তু তারা আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, মন্ত্রিসভায় ছিল, কিন্তু কোথাও দুর্নীতির ছেটে পড়া অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে ছিল না। 3 হচ্ছে জামাত কিন্তু এবার টাকাও ছিটেছে, আমি জানি না এই টাকা কোথায় থেকে আসছে বা নিজেরাই কালেক্ট করছে কিনা, তারা কিন্তু খরচ করেছে। 4, বিগত 1.5 বছর সময় কিন্তু সবচেয়ে বেশি প্রশাসনের টপ টু বটম পর্যায় থেকে শুরু করে সব জায়গাতে তারাই সবচেয়ে বেশি নিজেদেরকে গুছিয়েছে এবং যার রেজাল্টটা হয়েছে যে তারা বিএনপি প্রায় কাছাকাছি ভোট পেয়েছে। এটা যদি এখনকার সময় যদি একটা বড় ফ্যাক্টর না হয়, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে। এখন আমি আপনাকে বলি যে এখন আমাদের মন্ত্রিসভায় আপনি যেটা প্রেডিক্ট করছেন যে 200-র মতো আসন পেয়ে যাবে, এই 200 আসন পাওয়াটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করতে পারে। কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অতীতের নিয়মে কিন্তু আমরা আছি, এখনো কিন্তু নিয়মগুলো আমরা চেঞ্জ করিনি, নিয়মগুলোর সংস্কারের মাধ্যমে চেঞ্জ হবে এই একটা আশা আমাদের মধ্যে আছে।
কিন্তু সিস্টেমটা আজকের দিন পর্যন্ত কিন্তু আগের মতোই রয়ে গেছে। 200 আসন পাওয়া মানে যদি বিএনপি যদি সংস্কারগুলোকে যদি ঢিলে তেতালামি করে যদি 5 বছর না কিছু করে বা 2-1টা করলো, 90% করলো না, এবং শক্ত যদি একটা বিরোধী দল না থাকে, তাহলে কিন্তু এইটা আবার বিএনপি কে আওয়ামী লীগের মতো কিন্তু অন্য জায়গায় নিয়ে যেতে পারে, যেটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক আছে। বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য এটা কিন্তু বড় একটা ডেন্টেড পজিশন হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যদি জামাত আরো আসন পেতো যেটা ভালো হতো, বা যে 60 আসন পালো একটা ভালো দিক আছে, তারা সমালোচনা করতে পারে। জামাতের সমালোচনা করার দিকটা তৈরি হলো, এবং এই দিকটা যদি বিএনপি কে ব্যালেন্স করতে পারে স্বৈরাচার না হওয়ার জন্য, তাহলে বেশ ভালো। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের সামনের দিক দিয়ে যদি আমরা যে সংস্কারগুলো, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে অঙ্গীকারগুলো, হ্যাঁ ভোটের পিছনে থাকা বিভিন্ন উপাদানগুলো, এগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, সেখানে যদি জামাতের চাপ না থাকে, তাহলে কি বাংলাদেশের গণতন্ত্র কিন্তু যেই তিমিরে ছিল সেই তিমিরে কিন্তু রয়ে যাবে। কারণ এই কথা সত্য, অতীতে আমরা সবাইকে দেখেছি, ভোটে পাওয়ার জন্য সবাই সবকিছু বলে, এটা করব সেটা করব, কিন্তু যখন তারা রাষ্ট্র ক্ষমতায় যায় তখন কিন্তু পিছনে জনগণের আকাঙ্ক্ষাটা তারা ভুলে গিয়ে তারা কিন্তু সেই কাজটাই করে, যেটা তাদের রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক টিকে থাকার জন্য, এবং দুর্নীতি এবং অন্যান্য স্বজনপ্রীতি এবং বিচার বিভাগ দখল, প্রশাসন দখল, এসব করার জন্য যেটা দরকার হয় সেটাই কি তারা সামনের দিকে নিয়ে আসে। এবং মাইক্রো রেবেলে যেটা চলে সেটা হচ্ছে, এতদিন ধরে আওয়ামী লীগ মনে করেন লুটপাট করেছে, চাঁদাবাজি বা সন্ত্রাসী আওয়ামী লীগের কর্মীরা করেছে, এই কাজগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু দেখেছি অন্য বড় দলগুলো যারা ক্ষমতা এখন যেতে যাচ্ছে, তারা কিন্তু অলরেডি শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং আগামী দিনগুলোতে কিন্তু সেটা চলবে। তারা কারণ হচ্ছে, একদিক দিয়ে তো তারা বহুদিন ধরে এই সুযোগগুলো পায়নি, এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে এই, এবং দুঃখের জায়গাটা হচ্ছে এই, যে ক্ষমতায় যাওয়ার জন্য সবাই প্রমিস করে, কিন্তু প্রমিস কেউ ক্ষমতায় গিয়ে পালন করে না, যার ফলে বাংলাদেশের মানুষের মানে দুর্ভাগ্যজনক এটা অবস্থান, যে তারা কখনোই বাংলাদেশ নতুন ভাবে তারা দেখতে পারে না, সমস্যাগুলোকে তারা বাস্তবায়ন দেখতে পারে না। এবং এগুলো যদি না হয়, হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা যে রায়টা দিলাম, এটা যদি কার্যকরী না হয়, তাহলে এটার জন্য এটাই হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ইলেকশনে আওয়ামী লীগ বিএনপি জামাত আসতেই পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা, বিপ্লবের মূল স্পিরিট এবং জুলাইয়ের মূল স্পিরিটটাই হচ্ছে যে একটা রাষ্ট্র সংস্কার। এই জায়গাটায় যদি আমরা যেতে না পারি, তাহলে বাংলাদেশের রাজনীতি ঘুরে ফিরে ওই একই জায়গায় থেকে যাবে, যে জায়গা থেকে আমরা আবার সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, জীবন দিতে হবে, এবং এটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক ব্যাপার। জি, নন-বাঙালি নিঃসন্দেহে অ্যাডভোকেট আব্দুর রশিদের বক্তব্যের কিছু যুক্তি খণ্ডন করার সুযোগ আপনার রয়েছে, এবং একই সঙ্গে আপনি যদি বিএনপির মন্ত্রী পরিষদ কেমন হতে পারে কোনো আভাস দিতে পারেন, কিংবা সরকার পরিচালনার ধরনটা কি হতে পারে। না দেখেন, আমরা তো একটা মোটামুটি জুলাইটা তো একটা বড় ধরনের একটা অধ্যায় তৈরি করেছে আমাদের পরিবর্তনের জন্য, একটা রূপরেখা দিয়েছে। এবং বিএনপির তার আগেও 31 দফা দিয়েছে। 31 দফায় বিএনপি খুব সুনির্দিষ্টভাবে কিছু জায়গায় সংস্কারের কথা একদম স্পষ্ট করে পয়েন্ট টু পয়েন্ট তারা উল্লেখ করেছে, এবং পাশে আবার যুক্ত হয়েছে জুলাই সনদ। তবে তার কাছে দুটি গাইডলাইন আছে, পুরো স্পষ্ট দুটি গাইডলাইন, যে স্পষ্ট দুটি গাইডলাইনের জন্য যারা অ্যাক্টর হিসেবে ভূমিকা রাখবে তারা এবার নির্বাচিত হয়ে আসলো, যে বিএনপি থেকে বা সব মিলে, আর সবাই মিলে তো সংসদে বসবে। এবং আমার বিশ্বাস যে সেটি তো ধরেন দেশটা কিভাবে পরিচালিত হবে সেই পথেই যাবে, আমার দৃঢ় বিশ্বাস। যেহেতু এতগুলো রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই, এবং যেখানে একটা নতুন ধরনের নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে, রূপান্তর রাজনীতির কথা বলা হয়েছে, এই পরিবর্তনের অধ্যায়টা আপনি মানে মুখ দেখবেন, আলোর মুখ দেখবেন না, সেটা হতে পারে না। সেটা আমি খুবই অপটিমিস্টিক, আশাবাদী যে এটা হবে। এখন এটার জন্য কারা কারা, একে তো সংসদ সদস্য নির্বাচন হয়ে গেল, এখন আপনি বলতে চাচ্ছেন মন্ত্রী পরিষদ তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মন্ত্রী পরিষদ আপনি জানেন, বড় বৃহৎ রাজনৈতিক দলে কিন্তু এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ধরেন পলিটিক্যাল চ্যালেঞ্জ সবচেয়ে বেশি, ইনার পলিটিক্যাল চ্যালেঞ্জ যেটাকে বলা হয়। ইনার পলিটিক্যাল চ্যালেঞ্জ বলতে আমি বোঝাচ্ছি, বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীরা কিন্তু মনোনয়ন পায় নাই, অনেকেই নির্বাচনই করে নাই। আপনি ধরেন সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, এরকম ধরেন প্রচুর শখানিক কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়ে গেছে, তারা এমপিও হতে পারে নাই। তো সেখানে একটা বড় অংশের মধ্যে একটা কষ্টের জায়গা কিন্তু রয়েছে। তারপরে লক্ষ লক্ষ মানুষের এই যে কষ্ট, বিএনপির চ্যালেঞ্জ গুলো কিন্তু অনেক। এই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করা, তারপরে যাদেরকে পদায়ন করবে, তার মন্ত্রিত্ব দেওয়া একটা বড় বড় ব্যাপার। আমি যেটা প্রত্যাশা করতে চাই যে একটু কারণ মন্ত্রিত্ব পাওয়ার ব্যাপারে আপনি দেখেছেন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবরা তো উপদেষ্টা দায়িত্ব পেয়েছে, খুবই মেধাবী মুরব্বী, কিন্তু ওনারা কাজ করতে পারে নাই। কিন্তু কেন কাজ করতে পারে নাই? বয়সটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আমি চাই, আমার মানে প্রত্যাশার জায়গাটা হচ্ছে একটু মন্ত্রী পরিষদে যদি ইয়ুথ এম্পাওয়ার করানো হয়,
যারা এনার্জি নিয়ে কাজ করতে পারবে, এবং যাদেরকে আবার মনিটর করা হবে খুব খুব স্ট্রং ভাবে, বোঝাই দেওয়ার জন্য যে হ্যাঁ এই ধরনের যদি পরিবর্তন আনা যায়, সেটা আমার প্রত্যাশা। আমি জানি সেটা নাও হতে পারে, কারণ প্রত্যাশা যায়, কিন্তু আমি মনে করি অনেক বেশি কাজ হবে, এবং সিনিয়রদেরকে অ্যাডভাইজারি লেভেলে রেখে যদি কাজ করা যায়, এটা হচ্ছে আমি মনে হয় এটা সময় বলে দিবে। এবং দলের প্রধানের, আপনি জানেন এই সকল দলই হচ্ছে, দলের প্রধান হচ্ছে অনেকটাই একক সিদ্ধান্তের মালিক, এবং উনি সিদ্ধান্তটা নিবে কে কে মন্ত্রী হবে, কারা কারা মন্ত্রী পরিষদ যাবে, কে কোন মন্ত্রণালয় চালাবে। তবে ওনার সাথে একমত প্রধানমন্ত্রী তো হচ্ছেন জনাব তারেক রহমান। এই মেসেজটি আপনি জানেন, নিশ্চয়ই আমিও জানি। আমরা একটা সম্ভাবনার বাংলাদেশী দেখতে চাই, যেখানে আমরা, কারণ অনেক সময় তো কেউ তো ভুল ত্রুটি উঠবে না, যারা মন্ত্রী পরিষদের দায়িত্ব নিবে কিংবা যারা এই দেশটা পরিচালনার দায়িত্ব নিবে, তাদের উপর ডিপেন্ড করবে কিন্তু দলের ইমেজ, রাষ্ট্রের ইমেজ, সরকারের ইমেজ। কারণ সরকার যদি ইমেজ হীন কোনো মানুষকে নেতৃত্বে নিয়ে আসে, মন্ত্রিত্বে নিয়ে আসে, এবং যার ইমেজ সংকটটা পুরো সরকারকে প্রশ্নবিদ্ধ করে, তাও কিন্তু ধরেন একজন ব্যক্তির কারণে কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে, ড্যামেজ হতে পারে। এই ড্যামেজ গুলো যাতে না হয়, সেটি কিন্তু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং সেগুলো নিয়ে আলোচনাও করতে হবে। নিঃসন্দেহে এই আলোচনা অব্যাহত থাকবে, এবং আমাদের আজকের দিনের আলোচনা অব্যাহত থাকবে। তবে এই মুহূর্তে সময়ের শেষ হয়ে গিয়েছে, আমরা এই ঘন্টার আলোচনা শেষ করছি। সন্ধ্যা 7টায় আমরা আবারও ফিরছি আমাদের এই বিশেষ আয়োজন নিয়ে। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে চোখ রাখুন, সন্ধ্যা 7টায় আবারও ফিরছি। ভালো থাকবেন।